তো ফলে বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডে বাংলায় কথা বলে, ভাত খায়, লুঙ্গি গেঞ্জি গেঞ্জি গামছা পরে, শাড়ি পরে, এরকম লোকেরা বাংলাদেশকে শাসন করেছে। এটাই হচ্ছে এই প্রথম 1971 সালের পরে। এবং এত এত বছর পরে আমরা বলতে পেরেছি যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, এই ভূখণ্ডে থাকি, আমরা একটা জাতি, আমাদের জাতীয় পরিচয় রয়েছে এবং আমাদের ধর্ম রয়েছে, সংস্কৃতি রয়েছে, এবং সব কিছু মিলিয়ে আমরা এই ভূখণ্ডের অধিবাসীরা বাংলাদেশ নামে একটা দেশ তৈরি করেছি। পৃথিবীতে এরকম দেশ খুব কম আছে যে দেশটা তার নামের মধ্যে তার ভাষা রেখেছে। এবং এই নামটা কিন্তু কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে বলেছেন। আগে আমাদের বাংলাদেশে যারা বাংলায় কবিতা লিখতেন তারা বিভিন্ন জায়গাতে আমাদেরকে বাংলা এবং বাংলাদেশ নামে উল্লেখ করেছেন, বিশেষ করে নজরুলের কবিতা আছে। এমনকি জয় বাংলা, এই যে একটা ধ্বনি আছে, এটা কিন্তু নজরুলের কবিতার মধ্যে আছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একটা দীর্ঘ সংগ্রামের অর্জন। আপনি যে দেখবেন সূর্য সেন ক্ষুদিরাম প্রাণ দিচ্ছে, অথবা আমাদের এই অঞ্চলে আমরা যুদ্ধ করছি ব্রিটিশদের বিরুদ্ধে, সেই যুদ্ধটার মধ্যেও কিন্তু আমাদের এই পরিচয়টা অনেক বড় ছিল। এখন মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে একটা অনন্য ঘটনা। আর সেই ঘটনার মধ্যে কিছু লোক ছিল যারা এই যুদ্ধটা চায় নাই, বাংলাদেশকে চায় নাই, মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সাধারণ লোককে হত্যা করেছে, খুন, রাহাজানি, ধর্ষণ করেছে। এরা এই মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন সময় তর্ক করেছে। এই যুদ্ধকে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা আমাদের ছিল না, এটা একটা পলিটিক্যাল যুদ্ধ, এটা ভারত পাকিস্তানের বিবাদের ফসল। তারা এটাও বলার চেষ্টা করেছে যে যুদ্ধ আমরা করলাম কোথায়, তো ভারতের সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী করেছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন এদের একটা এক্সট্রা সেন্সিটিভিটি আছে। এরা যখন কিছু লেখে, ওরা পাকিস্তান সেনাবাহিনী বলতে চায় না, মুক্তিযুদ্ধ বলতে চায় না, প্রতিরোধ যুদ্ধ। আর এটা কি হাম যে আপনি টিকা দিয়ে প্রতিরোধ করেছিলেন? প্রতিরোধ যুদ্ধ, এটা নির্মূল যুদ্ধ ছিল, এটা কোনো প্রতিরোধ যুদ্ধ ছিল না। তারপরে হচ্ছে হানাদার বাহিনী, হানাদার বাহিনী, এটা কি? এটা দেখবেন আপনি বহুদিন ধরে চলেছে। এখন এটা কেন হয়েছে? কারণ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং যারা মুক্তিযুদ্ধের সময়ে অনৈতিক অনেক আচরণ করেছিল, যারা মানুষের বিপরীতে দাঁড়িয়েছিল, মানুষের ইচ্ছার বিপরীতে দাঁড়িয়েছিল, এরা বাংলাদেশে রাজনীতি করেছে। এবং রাজনীতি করতে গিয়ে তারা ইরেজার দিয়ে যেভাবে মুছে না, কিন্তু ইরেজার দিয়ে মুছলে কী হয় জানেন? সাদা কাগজ কালো হতে থাকে। খুব উচ্চমানের ইরেজার যেটা আপনি ব্যবহার করবেন, ওইটা আবার আপনার কাগজের চেয়ে দাম বেশি, কলমের চেয়ে দাম বেশি। তো ওই ইরেজার তো আবার ব্যবহার করতে পারে না। তো যেটা করে আপনি দেখবেন ঘষলেই ওখানে হয় কাগজ উঠে যায়, নাহলে ওটা কালো একটা দাগ পড়ে। তো ইরেজার দিয়ে ঘষে পরিষ্কার করতে গিয়ে যত ঘষেছেন ওনাদের চরিত্রে তত কালো দাগ পড়েছে, কারণ এই ঘষাঘষিটাও, এই যে মুছে দেওয়ার চেষ্টাটাও তাদের এই অবস্থানটাকে আরো প্রমাণ করেছে। এইবার আসেন, তো এই যে এই অবস্থাটা তৈরি করা হয়েছে, তো মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক কেন হবে? মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক হয় না, কিন্তু যুদ্ধ নিয়ে কোনো তর্ক নাই, যা আছে ইতিহাস নিয়ে। কারণ ইতিহাসে নিজেদের ভূমিকাকে রাখা অথবা মুছে দেওয়ার জন্য লড়াইটা চলেছে। যুদ্ধটা সবার ছিল, কিন্তু কিছু কিছু মানুষ যুদ্ধটাকে শুধু তাদের করার চেষ্টা করেছেন। এটাও যেমন একটা ভুল প্রক্রিয়া, কিন্তু তার চেয়ে অধিকতর ভুল প্রক্রিয়া হচ্ছে যুদ্ধের সময় আপনি অন্যায় করেছেন, এর জন্য কোনো শোক নাই, কোনো দুঃখ নাই, বেদনা নাই। যুদ্ধের কথা বললে বলে 47 থেকে মাফ চাই। মানে ওনাদের যুদ্ধ শুরু হয়েছে কি 47 সালে, অন্যায় করছে 71-এ, আর মাফ চায় 47 থেকে। আপনি ব্যাপারটা বোঝেন তো নিশ্চয়ই। এরা তো কথা বলতে শুরু করেছে। আর নাহিদ ইসলাম যখন বলে না যুদ্ধ নিয়ে কেন তর্ক হয়, যুদ্ধ নিয়ে ওনাদের কেন তর্ক হয়? ওনারা জামাতের কোলে গিয়ে চলেছেন, তর্ক হবে না? এই তরুণ প্রজন্মকে জামাতের সাথে ইলেকশন করে জামাতের সিট ভাগাভাগি করে, উনি বলে কোন মুখে যে তর্ক কেন হয়? তর্কের সৃষ্টিকারী তো ওনারা নিজেরা। নাহিদ ইসলাম নিজে স্লোগান দিয়েছেন মুক্তিযুদ্ধের বাংলায় নাকি বৈষম্যের ঠাঁই নাই, তারপরে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারপরে মুক্তিযুদ্ধের গান গেয়েছেন আন্দোলনের সময়। এখন গান না কেন? এখন কেন ওই গানগুলি কোথায়, ওই স্লোগানগুলি কোথায়? উনি সংসদে একদিন বলুক না, দেখি ওই স্লোগানটা দিক না, দেখি উনি সংসদে দিতে পারবে? উনি জুলাই সনদ পাশ করাতে চায়, তো জুলাই আন্দোলনে যে স্লোগানগুলি দিয়েছে ওগুলা গিয়ে একটু সংসদের মধ্যে দিতে পারে না? একটা মানে বলতে পারে না, তো স্লোগান না, তো কবিতা। উনি বলতো ওনার বক্তৃতার শেষে কার বাংলায় কার ঠাঁই নাই, বলতে পারবে? তো বিতর্ক তো ওনারা তৈরি করেছেন। সকালে একজনের নাম ধরে স্লোগান দেন, বিকালে আরেকজনের কোলে বসেন। তর্ক কে তৈরি করলো? ওনারা তৈরি করেছেন। এবং তারপরে কি করেছেন? শুধু কি তর্ক তৈরি করেছেন, নিজেদেরকেও যোদ্ধা বলতে শুরু করেছেন। ভালো কথা, যুদ্ধ করেছেন, তো যোদ্ধাদের খবর নাই কেন? আপনারা তো গাড়ি চাইতেছেন, বাড়ি চাইতেছেন, যোদ্ধাদের কি হইলো? যোদ্ধারা কি পাবে? কোনো খবর নেই। কিন্তু ওনারা একটাবার বলেছেন থাইল্যান্ডে নাকি 60 জনের উপরে জুলাই আন্দোলনের সময় আহত, তারা চিকিৎসা নিচ্ছেন এখনো। ওনারা না কার সাথে চলে গিয়েছে, প্রধান উপদেষ্টার সাথে চলে গিয়েছিলেন ইয়েতে, ওই যে নিউ ইয়র্কে বেড়াতে। ওনারা না চীন সফর করেছেন, ওনারা না পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন, নেপাল গিয়েছেন, শুনেছি ভারতেও গিয়েছিলেন নাকি দু একজন। না গেলে ওনাদের পছন্দের লোকেরা গিয়েছেন। ওনারা থাইল্যান্ডে গিয়ে একটাবার দেখে আসতেন এই তরুণরা কি চিকিৎসা হচ্ছে না। যান না কেন? গেলেন না কেন? এখানে পঙ্গু হাসপাতালে ভর্তি ছিল জুলাইয়ের আন্দোলনকারীরা, সেখানে কয়দিন গিয়েছিলেন? তাদের চিকিৎসার কি ব্যবস্থা হয়েছে?
নিজেদের জন্য গাড়ি চেয়ে বসে ফেললেন। ওনারা 6 জন মাত্র সংসদে গেছেন, বলে আমাদের গাড়ি লাগবে, আমরা ইউএনের তলে বসতে চাই না, ইউএনের অফিসে বসতে চাই না। ওনাদের জন্য গাড়ি লাগবে, তার আগে কি চিকিৎসার কথা বলা দরকার ছিল না? তার আগে কি জুলাই আহতদের পুনর্বাসনের কথা বলা দরকার ছিল না? কোথায় সরকার টাকা খরচ করবে সেটা বলা দরকার ছিল না? এত এত কার্ড হচ্ছে, ওনারা বলতেন একটা জুলাই কার্ড দিতে, কয়টা দিতে হইতো? 2000, 3000, 5000? জুলাই কার্ড? হ্যাঁ, এত কার্ড হচ্ছে, ওনারা চাইতেন, আমি ওনাদেরকে চাইতে বলেছি। ওনারা সরকারের কাছে দাবি জানালেন কি? গাড়ি দেন, বসার জায়গা দেন, অফিস দেন। আবার বলে কি সংসদের এসি রুমে বসে এসব কথা বলা যাবে না, এগুলো বোঝা যাবে না। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, ইউএনএদের ওখানে ওনাদের যে বসার রুম বানিয়েছেন, ওই রুমে এসি আছে? সংসদের এসির মধ্যে ছিলেন, এখন ইউএনএর অফিসের মধ্যে গিয়ে এসি লাগাচ্ছেন। কারণ তো খুব স্বাভাবিক, এটা না বুঝে বলা যায়। ইউএনএ সাহেবের রুমে এসি থাকে, তাহলে ইউএনএর অফিসে এমপি সাহেব বসবেন, ওনার রুমে এসি থাকবে না? থাকবে। কিন্তু বক্তৃতা দেওয়ার সময় খুব সুন্দর, সংসদের পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে খুব বক্তৃতা দেওয়া যায়। ওখানে খুব বলা যায় কিন্তু যে সংসদের এসি রুমে বসে জনগণের কষ্ট টের পাওয়া যায় না। তো সংসদের এসি রুমে তো ছিলেন, ভালো কথা, ছিলেন সবাই মিলে। যার যার এলাকায় গিয়ে এসি রুম চেয়ে বসলেন ইউএনএর অফিসের মধ্যে। কে চাইলেন? কোনো বৃদ্ধ এমপি চেয়েছেন, পুরনো এমপি চেয়েছেন, জামাতের এমপি চেয়েছেন? চাইলেন কি? এনসিপির দুইজন, একজন চায় অফিস, আরেকজন চায় গাড়ি। তো মুক্তিযুদ্ধ নিয়ে তর্ক হবে না? যুদ্ধের পরে যুদ্ধের বেনিফিট নিজেরা নিতে চায়, তর্ক হবে না? সকল যুদ্ধ নিয়ে তর্ক হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ নিয়ে যে তর্কটা শুরু হয়েছে, এটা যেমন শুরু হয়েছে হঠকারী কথাবার্তার কারণে, ওই একই রকম তর্ক হবে কিন্তু ওনাদের নিজেদের যুদ্ধ, যেটা ওনারা যুদ্ধ বলতে চান আর কি, সেটা নিয়েও। এবং এই মুক্তিযুদ্ধের অধিকার সবাই চায় কেন? আপনি আজিজ ভাইয়ের কাছে ফিরে আসলে আমি এটা আপনাকে বলবো। এই যে সবাই কেন মুক্তিযুদ্ধের ভাগ চায়, এটাও কিন্তু একটা প্রশ্ন। সবাই মুক্তিযুদ্ধ ভাগছে এবং না, নিজে যুদ্ধ করে নাই বলে আমার পরিবারে করেছে, নিজে মরে নাই বা নিজের আত্মীয় স্বজন মরে নাই, বলেছে আমার পরিবারে শহীদ আছে, আমি শহীদ মুক্তিযোদ্ধা, পরিবারের সন্তান, এভাবে বলে। সেটি নিয়ে তো ব্যাপক আলোচনা, তর্ক এটা নিয়ে আসলে কথা আছে তো। এবং এই যে কেন সবাই নিজে করে নাই যুদ্ধ, নিজের বাবাও করে নাই যুদ্ধ, কিন্তু বলে যে আমি পরিবারের সন্তান। পরিবারের সন্তান মানে কি? পরিবারের সন্তান বলার অর্থটা কি? এগুলো নিয়ে কিন্তু কথা আছে, এবং সেই কথা আমার ধারণা আজিজ ভাই বলার পর আমি আপনাকে বলতে পারবো। আমি আপনার কাছে আসবো তুষার ভাই, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, বারবার তর্ক কেন মুক্তিযুদ্ধ নিয়ে? একই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি নিশ্চয়ই বিষয়টি আরো। ধন্যবাদ আপনাকে। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের দুটো ইতিহাস আছে, যে ইতিহাসকে কোনোদিন মুছতে পারবেন না। পৃথিবীর মধ্যে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি, আপনি খেয়াল করে দেখেন। এবং সারা পৃথিবীতে কিন্তু এই বাংলা ভাষা স্বীকৃত হয়েছে, ইউনেস্কোও স্বীকৃত হয়েছে। মুক্তিযুদ্ধ একটা দেশ দিয়েছে, একটা দেশ দিয়েছে। এবং সেই দেশে যখন মুক্তিযুদ্ধ চলেছে, তখন জেনারেল অরোরা এবং নিয়াজি কিন্তু সারেন্ডার, ইনস্ট্রুমেন্ট সারেন্ডার করেছে। সেখানে বলে গেছে, রেকর্ডেড, আমার কাছে সেই অরিজিনাল রেকর্ড আছে মোবাইলে, আমি দেখলাম। সেখানে কিন্তু শুধুমাত্র পাকিস্তানি সোলজার সারেন্ডার করে নাই, তাদের সহযোগীরাও করেছে বাংলা ভাষায়। অর্থাৎ ওই সময়ের রাজাকার, আলবদর, আলশাম যারা ছিল তারাও সারেন্ডার করেছে। এই যে ডকুমেন্ট, ইতিহাস থেকে তো আপনি বুঝতে পারবেন না। ইতিহাস থেকে এই দুটো জিনিস কোনো দিন বুঝতে পারবেন না। আপনার বিষয়বস্তু যেটা আলোচনা, যদি মুক্তিযুদ্ধ মেনে নিয়ে অনেকবার এই অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের 5 তারিখ পর্যন্ত, 5ই আগস্টের পরিবর্তন হয়েছে, তো 5ই আগস্ট পর্যন্ত আমি টকশো করেছি এবং এই অভ্যুত্থানের পক্ষে কথা বলেছি, জীবনের রিস্ক নিয়ে কথা বলেছি। হ্যাঁ, কারণ আমরা যারা প্রবীণ, তারা 52 থেকে শুরু করে সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আমরা সবসময় কিন্তু আসলে আশাহত হয়েছি। আমরা ভেবেছিলাম এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ধরেন মুক্তিযুদ্ধের যে চেতনা, 52 সালের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা, প্রত্যাশাটা পূরণ হতে পারে, কিন্তু সেটা হলো না ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। কারণ এই অভ্যুত্থানের যে শক্তি, তরুণরা যে আপনার যে নামলো মাঠে, ছাত্র জনতা তাদের সাথে সহকারে, এই তরুণদেরকে আপনার যত্রতত্র ব্যবহার করে এই তরুণদেরকে বিতর্কিত করে ফেললো, যা অতীতে কোনো আন্দোলনের কোনো তরুণরা বাংলাদেশে এরকম বিতর্কিত হয় নাই। এবং আমি এই জন্যই বারবারই বলি যে এখন যারা ধরেন নাহিদ ইসলাম অনেক কথা বলে, নাহিদ ইসলাম বলে, কিন্তু নাহিদ ইসলাম বলেন এই যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিল, এরা তো ডাইরেক্ট শিবিরের লোক, গুপ্ত এবং সুপ্ত শিবিরের লোক। এরা এই যে এনসিপির যারা অধিকাংশ গুপ্ত জামাত, তারা তো জামাতের পক্ষেই থাকবে। মাঝে মধ্যে তারা ভাবে যে পথ তো ভুল হয়ে গেছে, মাঝে মধ্যে আপনি দেখেন ওই যে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ রেখে সন্ত্রাসবিরোধী আইন পাশ যখন হলো, তখন কিন্তু জামাত ইসলাম খুশি হয়েছিল,
কারণ জামাত ইসলাম ভাবলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা কিন্তু ওখান থেকে সরে নেই, কিন্তু এনসিপি কিন্তু সরে আসছে। তারা এই কালিমাটা গায়ে নিতে চায় নাই যে এর অংশীদার আমরা হব না। কিন্তু এই আইনটা যে হলো, জামাত আমার মনে হয় বুঝতে পারে নাই। কারণ অধিকাংশ জামাতিরা কিন্তু এখনকার আগের জেনারেশন জামাতিরা কিন্তু সব মাদ্রাসায় পড়া, কিছু কিন্তু ব্যাকড্রপ থাকে, তারা বুঝতে পারে নাই তারা কি করতেছে। এটা যে ওপেন এন্ডেড একটা আইন হলো, ধরেন এখন জামাত ওয়াকআউট করতেছে, হ্যাঁ ওয়াকআউট করতে পারে, গণতান্ত্রিক ইয়েতে ওয়াকআউট করতে পারে, তারপর বাইরে আন্দোলন করবে, আন্দোলনও করতে পারে, সভা সমাবেশ করতে পারে। ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি অবনতি ঘটে, যদি সন্ত্রাস হয়, তাহলে তো এই আইন তো তাদের উপর প্রয়োগ হতে পারে তো। আইন তো তারাই করে গেছে, সংসদে আইন আপনি বিরোধিতা করবেন কি করে বলেন? আচ্ছা, তারপরে ধরেন আওয়ামী লীগ 10 বছর 20 বছর 100 বছর পরে ফেরত আসলো, তারা তো এর কথা মনে রাখবে। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এখনও বলবৎ আছে। মোস্তাক 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় নিল, তখন জেলখানা ভরে ফেলছিল, এবং তার 80% লোক ছিল 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টের গ্রেপ্তার করা। স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটাকে কালো আইন বলে সবসময় সংশোধনের জন্য যেতে চেয়েছে, কোনো সরকার কিন্তু এই আইনটা বাতিল করে নাই। কারণ এই আইনটা এমন আইন যে আপনাকে নির্দোষ লোক, সরকার মনে করলো আপনি বিপদ, আপনাকে ডিটেনশন দিয়ে রাখলো, কোর্টও আপনার কেস হেয়ারিং দিবে না, যতদিন সরকার মনে চাইবে ততদিন আটকায় রাখতে পারবে। ঠিক এখন যে আইনটা করা হলো, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন যেটা করা হলো, তার পুরা অধ্যাদেশটা পড়ে দেখলাম, সেখানে আছে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সমমানা সংগঠন, তাদের সমর্থকদেরও কিন্তু আপনার আইনের আওতায় আনতে পারবে, এটা করছে। তো এখন তো এটা জামাত ইসলাম ভাবে নাই যেটা আমার ঘাড়েও আসতে পারে, একদিন আসতে পারে, বিএনপির ঘাড়েও আসতে পারে। বিএনপি বোধ করছে এই যে 74 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করছে, যে সেটা তো আওয়ামী লীগের ঘাড়েই আগে প্রয়োগ হয়েছে, আওয়ামী লীগের 80% লোক গ্রেপ্তার হয়েছে না, হয়েছে তো। তো এখন আপনি খেয়াল করে দেখেন যে সদ্য মাত্র পাশ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ আপনার সন্ত্রাসবিরোধী আইন, আর যেটা আছে সেটা পাশ হলো, অধ্যাদেশ পাশ হয়েছে। এনসিপি নাহিদ ইসলাম বলেছে না, যারা মিটিং করে বলছে যারা নির্দোষ আওয়ামী লীগের তারা আমাদের সাথে যোগদান করতে পারে বলছে না, বলে নির্দোষ হলো কিভাবে? নির্দোষ তার কাছে কেমন হলো? অর্থাৎ দল ভারী করতে চায়, অর্থাৎ তার কাছে গেলে। এর আগে আপনি দেখেন ইউনূস সরকার আগে ছিল আপনার স্থানীয় সরকার, যে মেয়র চেয়ারম্যান যারা ছিল, তারা যদি কোনো ফৌজদারি অপরাধে তাদের চার্জশিট হতো, তখন সরকার তাকে ডিসমিস করতে পারতো, এরকম করছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এসে আইন করলো যে না, তারা মনে করলেই তাদেরকে বাদ দিতে পারে, এবং তারা সব বাদ দিতেছে না, চেয়ারম্যান মেম্বার সব কিছু বাদ দিতেছে না, মেয়রটা বাদ দিল। তো এখন বলেন আপনি যে সেই জায়গায় যখন আবার প্রশাসক, আপনি বলেন প্রশাসক কয়েকটা 6টা সিটি কর্পোরেশন কি করবে? তখন আপনার ওখানে নির্বাচিত প্রতিনিধি থাকা দরকার, কিন্তু সেখানে প্রশাসক দিছে। এবং বিশ্ববিদ্যালয়ে এটা ঠিক যে বিশ্ববিদ্যালয়ে আগে আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ডাইরেক্ট নিয়োগ দিত সরকারের ইচ্ছায় ডাইরেক্ট, কিন্তু এখন কিন্তু মাত্র 5-4টে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট আছে। ঢাকার বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর একটা বিশ্ববিদ্যালয় আমার নাম জানি না। এই 4টে বিশ্ববিদ্যালয়ে সিনেটে ভোট হয়, ভোটে পরে 3 জনের প্যানেল হয়, প্যানেল হলে এটা রাষ্ট্রপতির কাছে আসে রাষ্ট্রপতি 3 জনের একজনকে ভিসি বানায় দেয়। এখন বাকি ভিসি কি করবে বলেন? সব তো পালাইছে অথবা স্যাক হয়ে গেছে, তো এখন বাকি ভিসি কি করবে? বাকি ভিসি এখন যেটা হয়েছে, ধরেন আমি যে ভিসিগুলো পেয়েছি আমার ইউনিভার্সিটিতে, তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে তারা কোনো ফিলোসফিতে, কোনো রাজনীতিতে বিশ্বাস করে কিনা, কিন্তু এখন বাছাই করে করে পলিটিক্যালি কমিটেড লোকগুলোকে ভিসি বানানো হয়েছে, এই হলো পার্থক্য। কিন্তু ইউনিভার্সিটি তো খালি রাখা যাবে না, ওখানে তো ভিসি লাগবে দিছে। এখন আমি যেটা দেখলাম যে এলজিআইডি মিনিস্টার বলছে যে আমরা সবগুলোর নির্বাচন হবে, এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তাতে এই ঘাতে এত সময় লাগবে, এই জায়গায় এত সময় লাগবে, এবং টোটাল স্থানীয় সরকার নির্বাচনের জন্য টোটালটা এতদিন সময় লাগবে, তাও বলে দিছে নির্বাচন হবে। তো আমার কথা হচ্ছে যে এই সরকার ধরেন এই মাত্র 2 মাস পেরিয়ে গেল, 2 মাসের তো একটা যে ধরেন ইউনূস সরকারের ফেলে রাখা 24 লাখ কোটি টাকা ঋণ, তারপরে আপনার এখন ধরেন জ্বালানি সংকট সারা বিশ্বময় আপনি দেখেন। এবং আজকেও আমি দেখলাম পেপারে, কালকে বলেছে যে ইরানের
ফরেন মিনিস্টার না কি বলে, উনি বলছে যে জ্বালানি তেল ব্যারেল আপনার 140 টাকা পর্যন্ত হবে দাম বলে দিছে। যদি এই সুয়েজ কি হরমুজ প্রণালী যদি ডিস্টার্ব যুক্তরাষ্ট্র করে রাখতে করে চায় যুক্তরাষ্ট্র। এবং তারা বলেই দিছে যে যুক্তরাষ্ট্রের শর্তে কোনো আপোষ হবে না। তো এই হলো অবস্থা। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আর একটা কথা বলি, শেষ করি। ধরেন আপনি যে এই যে মুক্তিযুদ্ধ যে যুদ্ধ করেছে সে তো আন্ডারগ্রাউন্ডে যুদ্ধ করেছে, কেউ ওপেন গ্রাউন্ডে করছে, কিন্তু রাজনীতি আমরা যেহেতু অভ্যুত্থান ঘটেছে 5 আগস্ট, আমি আগের কথা বাদই দিলাম, অভ্যুত্থান ঘটেছে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় কোথায় গুপ্ত রাজনীতি আছে বলেন? পৃথিবীর কোথায় গুপ্ত রাজনীতি আছে? বাংলাদেশে গুপ্ত রাজনীতি চালাবেন? গুপ্ত রাজনীতি তো অ্যালাউড না। যারা গুপ্ত রাজনীতি করবে তাদের তো রাজনীতি করার অধিকার থাকার কথা না গণতান্ত্রিক ব্যবস্থাতে। সরকার কেন চুপ থাকবে? এইটাই আমার প্রশ্ন। জি আজিজ ভাই